সফল প্রত্যাঘাত। 12 দিনের মাথায় পুলওয়ামা হামলার, জঙ্গি হামলার 12 দিনের মাথায় 12 মিরাজ 2000 হামলা চালালো পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে। প্রত্যাঘাত, পাল্টা প্রত্যাঘাতে 200-রও বেশি জঙ্গি নিহত। পরিকল্পনা হয়েছিল আগে থেকেই। 14ই ফেব্রুয়ারি জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, সেনাবাহিনীকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে তারা যা করবেন করতে পারেন। এরকম খোলাখুলি সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছিল। এরপরেই 20-21 ফেব্রুয়ারি এই দুদিন ড্রোন দিয়ে টার্গেট স্থির করা হয় এবং সেই টার্গেট স্থির করার 5 দিন পরে, 4 থেকে 5 দিনের মধ্যেই পাল্টা হামলা, বড়সড় হামলা ভারতের এবং অনেক ব্যাকফুটে এই মুহূর্তে পাকিস্তান। যেহেতু ভারতীয় বিমান বাহিনী বা ভারতীয় বায়ুসেনা অনেক শক্তিশালী বিশেষজ্ঞদের মতে, সেই কারণেই পাকিস্তান কোনো কিছু করে উঠতে পারেনি। যদিও তাদের পক্ষ থেকে হুমকি দিয়ে রাখা হয়েছে পাল্টা প্রত্যাঘাতের। তা কি আবারও জঙ্গি হানা, আবারও জঙ্গি হামলার ঘটনা ঘটাবে পাকিস্তান? যেরকম ভাবে সন্ত্রাসের শিকার হয়ে আসছে ভারত, পর পর পাকিস্তানের দিকে উঠেছে অভিযোগের আঙুল, প্রমাণ দেওয়া হয়েছে পাকিস্তানকে, তারপরেও কোনো অবস্থান পরিবর্তন হয়নি। এর পরেও ঘটেছে পরের পর জঙ্গি হামলা। প্রাণ গেছে সাধারণ মানুষের, প্রাণ গেছে সেনা জওয়ানদের। সাম্প্রতিক 14ই ফেব্রুয়ারি যে পুলওয়ামায় যে জঙ্গি বিস্ফোরণ ঘটানো হয়েছিল, যার জেরে 40 জন জওয়ানেরও বেশি জওয়ান মারা গিয়েছিলেন, নিহত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল, তাদের ওপর হামলার পর থেকেই দেশ চাইছিল একটা পাল্টা প্রত্যাঘাত, পাল্টা আক্রমণ। এবং সেই অনুযায়ী সর্বদলীয় বৈঠক হয়। প্রধানমন্ত্রীর যদিও উপস্থিত ছিলেন না সেই সর্বদলীয় বৈঠকে, সেই সর্বদলীয় বৈঠকে জানিয়ে দেওয়া হয় আগামী দিনে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়ার। অন্যদিকে কূটনৈতিক চাপ বাড়ানো হচ্ছে পাকিস্তানের ওপর। পাল্টা যে প্রত্যাঘাত, অর্থাৎ জঙ্গি হামলার পাল্টা যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাত টার্গেট সেই জঙ্গি ঘাঁটি এবং সেই জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালালো ভারতীয় বায়ুসেনার 12টি 2000 মিরাজ। এই পরিকল্পনা ছিল বায়ুসেনা প্রধান PS ধানিয়ার। পুলওয়ামার জঙ্গি হামলার 12 দিন পর 100 কেজির বোমা ফেলা হলো জঙ্গি ঘাঁটিতে। 200 থেকে 300 জঙ্গি নিহত, 5 পাক সেনা কর্মীরও মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত খবর। এয়ার স্ট্রাইকের পরিকল্পনা বায়ুসেনা প্রধান PS ধানিয়ার। 20-21 ফেব্রুয়ারি স্থির হয় টার্গেট। আমরা যেটা বারবার আপনাদেরকে জানাচ্ছি, ড্রোন ব্যবহার করা হয় এই টার্গেট স্থির করতে। 12টি মিরাজ, 12 জেট সহ 2 মিরাজ স্কোয়াড্রন বাছাই, নিশানা নিশ্চিত করতে লেজার পড ব্যবহার। PS ধানিয়ার নেতৃত্বে পরিকল্পনা এবং তারপরেই টার্গেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুলওয়ামার প্রত্যাঘাতের পরেই জনসভায় ছিলেন নরেন্দ্র মোদী। পুলওয়ামার প্রত্যাঘাতের পরেই রাজস্থানের চুরুতে জনসভা থেকে প্রধানমন্ত্রীর সগর্ব ঘোষণা, দেশ সুরক্ষিত হাতেই রয়েছে। आज एक ऐसी पल है, आओ हम सब भारत के पराक्रमी वीरों को नमन करें, सर झुका करके नमन करें। मैं देशवासियों को विश्वास दिलाता हूं कि देश सुरक्षित हाथों में है। साल 2014 में विजय शंखनाद युवा संगम के दौरान मैंने मेरे दिल की बात आप सबके सामने रखी थी। मैं 2014 की बात कर रहा हूं और मेरी आत्मा कहती है आज का दिवस उसे फिर से दोहराने का दिवस है।
और चुरू की धरती से मैं देशवासियों को फिर से एक बार 2014 के मेरे इन शब्दों को मां भारती के वीरों को नमन करते हुए आज मैं फिर से दोहरा रहा। सौगंध मुझे इस मिट्टी की, सौगंध मुझे इस मिट्टी की, मैं देश नहीं मिटने दूंगा, मैं देश नहीं रुकने दूंगा, मैं देश नहीं झुकने दूंगा। सौगंध मुझे है मिट्टी की, मैं देश नहीं मिटने दूंगा, मैं देश नहीं रुकने दूंगा, मैं देश नहीं झुकने दूंगा। मेरा वचन है, मेरा वचन है भारत मां को, मेरा वचन है भारत मां को, तेरा शीश झुकने नहीं दूंगा। देश की सेवा करने वालों को, देश के निर्माण में लगे हर व्यक्ति को आज के इस महत्वपूर्ण दिवस पर फिर एक बार ये प्रधान सेवक नमन करता है। ভোর 3:30 কিছু পরেই 21 মিনিটের মধ্যে হামলা এবং সেই হামলায় 200 থেকে 300 জন জঙ্গি নিহত, 12টি মিরাজ এবং 2টি স্কোয়াড্রন বাছাই করা হয় এবং তারপরেই আজ ভোর 3:30 পর 21 মিনিটের মধ্যে জঙ্গি ঘাঁটি নিকেশ। আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে ভারতের প্রাক্তন সেনা প্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে। জেনারেল রায়চৌধুরী, আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি জিজ্ঞেস করব প্রথমেই যে যেভাবে পরিকল্পনা করা হয়েছে গত কয়েকদিন ধরে, সুযোগ তো ছিল, যেহেতু আমরা বলছি যে বায়ুসেনা অনেক বেশি শক্তিশালী ভারতের, সেক্ষেত্রে অন্যান্য জায়গায় আক্রমণ করারও তো সুযোগ ছিল, শুধুমাত্র একটি জায়গাকে বাছাই করা হলো কেন? কারণটা অবভিয়াস, কারণ এটা মাসুদ আজহারের কন্ট্রোল সেন্টার ছিল, যে পুলওয়ামা কাণ্ডের জন্য দায়ী, যাকে দায়ী করা হয়েছে, এবং উদ্দেশ্য ছিল মাসুদ আজহারের নিধন। মাসুদ আজহার দুর্ভাগ্যবশত যেখানে হামলা করা হয়েছে সেখানে ছিল না, এবং তার বোধহয় ভাইপো না মামা অর সাম কাজিন অর সামবডি ওয়াজ देयर, শুনেছি সে নাকি মারা গেছে। সুতরাং শ্যালক হ্যাঁ, টার্গেট ছিল ইউসুফ আজহার। এবং অন্তত এইটাও একটা খানিকটা আজহার, কিন্তু এটাও একটা লাভ, কারণ ও নাকি ওখানে জঙ্গিদের প্রশিক্ষণ দিত। তো জঙ্গিদের ঘাঁটির ওপর এই কন্ট্রোল সেন্টারে হামলাতে অন্তত আমাদের কিছু লাভ হয়েছে, আরও লাভ দরকার, কারণ এখনও যারা অসুর, সে অসুর নিধন কিন্তু এখনও মাসুদ আজহারকে শেষ করেও শেষ হবে না। তারপরে আছে হাফিজ সাইদ আছে, জাকিউর রহমান লাকভি আছে, তারপরে আরও সব নতুন নতুন নাম বেরোচ্ছে। এদের সবাইকে খুঁজে বার করে এদের শেষ করতে হবে। তাই এটা তো শুধু শুরু, এখনও অনেক পথ আমাদের যেতে হবে। এখন এই মুহূর্তে হিমশৈলের চূড়া মাত্র বলছেন জেনারেল শঙ্কর রায়চৌধুরী এই হামলাকে। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর কাছে আবার যাব। জেনারেল রায়চৌধুরী, যেটা বিষয় সেটা হচ্ছে যে এই পুলওয়ামা কাণ্ডের পর দেখা গেছে আন্তর্জাতিক দিক থেকে ভারত সমর্থন পাচ্ছে, চাপে পড়ছে পাকিস্তান। আজকে এই হামলার পর পাকিস্তান অভিযোগ করছে লাইন অফ কন্ট্রোল অতিক্রম করেছে ভারত, কিন্তু জঙ্গি নিকেশ করতে গেলে, জঙ্গি ঘাঁটি যদি দমন করতে হয়, তাহলে লাইন অফ কন্ট্রোল করা, সেক্ষেত্রে ভারত কতটা অ্যাডভান্টেজ পজিশন থাকতে পারে অথবা থাকতে পারে কিনা, পাকিস্তানের কোনো যুক্তি আছে কিনা, এই প্রশ্ন তোলার।
এখন ভারত নিজের কাজ করবে। ভারতের ওপর আক্রমণ হয়েছে, সে আক্রমণের সঙ্গে যারা যারা এটাতে ভাগ নিয়েছে, এরকম আক্রমণে মানে পাকিস্তান সমর্থিত যারা জঙ্গি সংস্থা কাশ্মীরে কাজ করছে, শুধু জৈশ-এ মোহাম্মদ নয়, হরকতুল মুজাহিদিন এবং হিজবুল মুজাহিদিন, এই লস্করে তাইবা, এদের সবাইকে শেষ করা এখনো কাজ বাকি আছে। এখনো আরও এগোবো, আরও আমরা এই জঙ্গিদের পাকিস্তান প্রণোদিত, পাকিস্তানের যারা শিক্ষিত হয়েছে, প্রশিক্ষিত হয়েছে এবং যারা ওখান থেকে মদত পাচ্ছে, তাদের সবাইকে একে একে নির্মূল করতে হবে, বেছে বেছে ওদের খতম করতে হবে। সে অভিযান চলবে, বেশ কিছুদিন চলবে। জেনারেল রায়চৌধুরী, আমাদের বায়ুসেনা যথেষ্ট শক্তিশালী এবং পাকিস্তানের থেকে আকাশ পাতাল পার্থক্যে আছে বলা হয়ে থাকে, এবং সেই সুযোগটা আমরা কাজে লাগিয়ে কি আসলে ভারত সেই জায়গা থেকেই সাফল্য পেল? হ্যাঁ, এইটা হচ্ছে একটা উপায় ছিল, একটা অল্টারনেটিভ ছিল। আরও অনেক অল্টারনেটিভ আমাদের হাতে আছে। আকাশে, স্থলপথে, নৌবাহিনী মানে সমুদ্রপথে অনেক আমাদের এরকম আরও সুযোগ, আরও প্ল্যান আছে। আমরা ইচ্ছে মতন যে কোনো প্ল্যান যখন যা দরকার সেটা আমরা ব্যবহার করতে পারব। এর আগে ইমরান খান বলেছিলেন যে ভারত যদি কোনো আক্রমণ হয় তার প্রত্যাঘাত হবে। আজকেও শাহ মেহমুদ কুরেশি বিদেশমন্ত্রী, তিনি বললেন প্রত্যাঘাত করা হবে। প্রত্যাঘাতে তো ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কোনোভাবেই পেরে উঠতে পারবে না পাকিস্তান। সেক্ষেত্রে কি ফের জঙ্গি হানা, ফের জঙ্গি আক্রমণ, এই রকমই একটা আশঙ্কা তৈরি হচ্ছে, কি বলবেন? নন স্টেট অ্যাক্টর পাকিস্তান পাঠাতে থাকবে এবং তাদের আমরা জবাই করব, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এবং এই কাজ চলতে থাকবে কাশ্মীর ঘাটিতে কিংবা যেখানেই হোক না কেন। পুলওয়ামা বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী যেভাবে বলেছিলেন যে সেনাবাহিনীকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে, এই হামলা, আজকের এই আক্রমণ কতটা কাজে লেগেছে সরকারের, কেন্দ্রীয় সরকারের সেই সিদ্ধান্তকে? আমি ঠিক সেভাবে দেখছি না। আমি শুধু দেখছি যে কি ভারতীয় বায়ুসেনা কে একটা মিশন দেওয়া হয়েছিল, একটা টাস্ক দেওয়া হয়েছিল, সেটা খুব সাফল্যের সঙ্গে ওরা করতে পেরেছে। এটা খুব আনন্দের কথা, খুব গর্বের কথা, এবং সকল ভারতীয়ই এই সেনাবাহিনীর মানে এয়ারফোর্সের এই যে সাফল্যে গর্বিত। আপনি বলছেন একটা টার্গেট দেওয়া হয়েছিল, এবং এর সঙ্গে যা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যুক্ত, এই সঙ্গে যা পলিটিক্যাল মতামত যুক্ত আছে, যা নিয়ে রোজ তর্ক বিতর্ক হয়, তার সঙ্গে সেনাবাহিনী কোনো সম্পর্ক রাখে না। সেনাবাহিনী যে সরকার আছে সেই সরকারের যে টাস্ক দেওয়া হয় সেইটা সম্পন্ন করে। আমরা কি যেভাবে প্রধানমন্ত্রী হন বা যেই হন, আজকে আমরা রাহুল গান্ধী সহ সবাইকেই দেখছি, অবশ্যই আমরা জাতীয়তাবোধের দিক থেকে আমরা ঐক্যবদ্ধ। এখানে সেনাবাহিনী, যারা সেনা জওয়ান, যারা এর আগে মৃত্যু হয়েছে এই জঙ্গিদের আক্রমণে, তাদের কি কিছুটা সুবিচার করতে পারা গেল? প্রতিশোধ নেওয়া গেল, সুবিচার হয়তো হবে না কোনোদিন, কারণ ওরা তো চলে গেছে, ওরা তো আর ফিরে আসবে না। তবে হ্যাঁ, প্রতিশোধ নেওয়া হয়েছে এবং আরও প্রতিশোধ নেওয়া হবে। জেনারেল রায়চৌধুরী, চীনের তো একটা পাকিস্তানের প্রতি একটা মদত আছে বলা যায়, সেখান থেকে পাকিস্তানকে এরকম ভাবে শিক্ষা দেওয়া কতটা আমাদের পক্ষে পরপর সম্ভব? আমাদেরকে কি পরপর শিক্ষা দিতে হবে, নাকি একবার টার্গেট হলো তারপরে আবার কিছুদিন বাদে আমাদের আক্রমণের পালা? পাকিস্তানকে সময় সময় এরকম শিক্ষা দিতে হবে,
এটা আমরা দেখেছি 1947 সাল থেকে। এবং আমার ব্যক্তিগত মতে চীন ওদের সঙ্গে আছে, কিন্তু এখন যখন দেখছে পাকিস্তান দুনিয়াতে একঘর হচ্ছে, আর ওরাও তেমনভাবে ওদের সাপোর্ট করছে না। কিন্তু চীন যদি আমাদের ওপর হামলা করে কিংবা আমাদের ভয় দেখাবার চেষ্টা করে, সেটাকেও আমরা সামলে নেব, সেটাকেও আমরা অপোজ করব, সেটাকেও আমরা থামিয়ে দেব। যার প্রমাণস্বরূপ হচ্ছে কিছুদিন আগে যে ডোকলামে স্ট্যান্ড অফ হয়েছিল, এটা নতুন ভারতীয় সেনা, এটা সেই পুরনো ভারতীয় সেনা নয়। এরা সবার সামনে দেশ রক্ষার জন্য দাঁড়িয়ে থাকবে, ওরা ছাড়বে না। জেনারেল রায়চৌধুরী আমাদের সঙ্গে থাকুন প্লিজ, একটু আমাদের সঙ্গে থাকুন। আমরা একবার দেখি যে জঙ্গি ঘাঁটিগুলো আমরা দেখাচ্ছি, বালাকোটে সেই জঙ্গি ঘাঁটি যেখানে হামলা হয়েছে, এখানেই জৈশে মোহাম্মদ, এখানেই লস্করে তৈবা, এখানেই হিজবুল মুজাহিদিন, এদের জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং এখান থেকেই সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো হতো। সেনাবাহিনীর প্রাক্তন বিশেষজ্ঞ, সেনাবাহিনীর প্রাক্তন যারা সদস্য, তারা দাবি করছেন যে এটাই টার্গেট ছিল, পাকিস্তানের সাধারণ মানুষ নন, এবং সেই কারণেই জঙ্গি ঘাঁটিগুলি টার্গেট করা হয়েছিল বলেই সুপরিকল্পিতভাবে জঙ্গিদের নিকেশ করা গেছে। আরো একবার হামলার আগে এই মুহূর্তে ছবি দেখছেন, জঙ্গিদের গতিবিধির ছবি। হামলার আগে ওই ঘাঁটিতেই জঙ্গিদের গতিবিধির ছবি নিউজ 18 বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন। জঙ্গি ঘাঁটি কোনো পাকিস্তানের অন্য জায়গায় কেন আক্রমণ হয়নি? জেনারেল শঙ্কর রায়চৌধুরী বললেন যে আসলে জঙ্গিরাই টার্গেট, জঙ্গি ঘাঁটিগুলি টার্গেট ভারতের, এবং যে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করলে আগামী দিনে পাকিস্তান থেকে যে সন্ত্রাসবাদী কাজকর্ম, সেই সন্ত্রাসবাদী কাজকর্ম ভারতের পক্ষে বাধা দেওয়ার উপযুক্ত হবে। আমরা আরো একবার চলে যাব জেনারেল শঙ্কর রায়চৌধুরীর কাছে, প্রাক্তন সেনা প্রধান। জেনারেল রায়চৌধুরী, পাকিস্তানের সাধারণ মানুষ টার্গেট কখনোই নয় ভারতের। পাকিস্তানের অন্যান্য জায়গায় আরও কোনো জায়গায় হয়তো বা থাকতে পারে জঙ্গি ঘাঁটি, কারণ সে বালাকোট এমন একটা জায়গা যেখানে জম্মু কাশ্মীর, যেটা পাক অধিকৃত, সেই পাক অধিকৃত জম্মু কাশ্মীরে যেমন আছে, তেমনি পাকিস্তানের ভেতরেও আছে বালাকোট। সেই বালাকোটে সাধারণ মানুষ টার্গেট হয়ে যেতে পারেন। সেই কারণেই কি এই বালাকোটে হামলা করা হলো বলে আপনার মনে হয়? অবশ্যই, কিন্তু জৈশে মোহাম্মদের প্রধান ঘাঁটি পাকিস্তানে মুরিদকে এইভাবে হামলা করা যাবে না, অন্যভাবে করতে হবে, সেটা নিশ্চয়ই লোকে ভেবেচিন্তে দেখছেন। আপনার কি মনে হয় আন্তর্জাতিক দুনিয়া এই পদক্ষেপকে কিভাবে দেখবে এই মুহূর্তে? আন্তর্জাতিক দুনিয়া, যারা পশ্চিমের জগৎ, তারা হয়তো ভারতকে সমর্থন করবে, চায়না হয়তো ভারতকে সমর্থন করবে না, সেটা তো আমরা আগেও দেখেছি। তবে কার সমর্থন পেলাম না, এই দেখার দিন চলে গেছে। এখন আমাদের যা দরকার আমরা তাই করব, কেউ সমর্থন করুক কিংবা সমর্থন না করুক। সেইভাবে একা চলা কি আমাদের পক্ষে সম্ভব? আন্তর্জাতিক যে মঞ্চ, সেই মঞ্চের সমর্থন না নিয়েও আপনি বলছেন এখন আমরা সেই রকমই স্বাবলম্বী। আমার তো মনে হচ্ছে আমরা সেই লেভেলে পৌঁছেছি। আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের কেউ আক্রমণ করলে আমরা ডেফিনেটলি আমরা তার প্রতিরোধ করব, তাদের পাল্টা হামলা করব। তাতে আন্তর্জাতিক যারা সাপোর্ট থাকুক কিংবা না থাকুক। আমরা আসবো, একটু বিরত করছি আপনাকে, একটু সময় নিচ্ছে আপনার কাছ থেকে। আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল সব্যসাচী বাগচির সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন একবার দেখে নেওয়া যাক। পাকিস্তানের ভূমি যে ব্যবহার করে জঙ্গিরা বারবার আক্রমণ করছে, এর প্রমাণ বহুবার আর ভারতবর্ষ দিয়েছে পাকিস্তানকে। তারা মানবেন কি না মানবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু অকাট্য প্রমাণ দেয়া হয়েছে। শুধু পাকিস্তানকে দেওয়া হয়নি, অনেক ইন্টারন্যাশনাল অন্যান্য দেশকেও এই ধরনের প্রমাণ দেওয়া হয়েছে। এই ধরনের প্রমাণ দেওয়া হয়েছে ইউএনওতেও। তাই প্রমাণ দেওয়া
হয়নি বা প্রমাণ নেই, ডাইরেক্ট প্রমাণ নেই, একথা বলার কোনো অর্থ নেই। কনভেনশনাল ওয়ারে পাকিস্তান যতবারই ভারতের সঙ্গে লড়েছে প্রত্যেকবারই পরাজিত হয়েছে। সে 65 বলুন, সে 71 বলুন, সে কার্গিল বলুন, কোনোবারই পাকিস্তান জিততে পারেনি। তাই এবারও যদি তারা কনভেনশনাল ওয়ারফেয়ার করে তাহলে ধরে নিতে হবে যে তারা সমুচিত শাস্তি পাবে, যেটা তারা অতীতেও পেয়েছে। এখন প্রশ্ন হলো যে তা সত্ত্বেও কেন তারা কনভেনশনাল ওয়ারফেয়ারের দিকে যাবে। পাকিস্তানের আজকে একটা catch-22 সিচুয়েশন হয়ে গেছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, পাকিস্তানে গণতন্ত্র নেই, পাকিস্তানে এখন যে সরকার চলে, যে সিভিলিয়ান সরকার চলে, সেটা আর্মির কারণে চলে। আর আর্মি পাকিস্তানে তারা প্রফেশনাল হওয়ার সাথে সাথেও তাদের আর একটা পরিচয় হয়ে গেছে, সেটা হচ্ছে আর্ম ফোর্সেস এখন একটা কর্পোরেট এন্টিটি হয়ে গেছে। যত আর্ম ফোর্সেসের লোক আছেন, বড় বড় জেনারেলস আছেন, অন্যান্য অফিসাররা আছেন, তাদের প্রত্যেকেরই একটা বিরাট বিরাট ইনভেস্টমেন্ট সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গা হয়েছে। এই ইনভেস্টমেন্টটা তারা রক্ষা করতে পারবেন না যদি আর্ম ফোর্সেসের কর্তৃত্বটা আর পাকিস্তানের সিভিল গভর্নমেন্টের থেকে চলে যায়, তাহলে কিন্তু তারা আগামী দিনে তারা সমূলভাবে বিনষ্ট হবেন। অর্থাৎ তাদের সেই সমস্ত সাম্রাজ্য, ইকোনমিক সাম্রাজ্য যা করা হয়েছে, সেটা একেবারে কোল্যাপস করে যাবে, তারা ধনে প্রাণে মারা যাবেন। তাই তারা অ্যান্টি ইন্ডিয়ান পশ্চার, ইন্ডিয়ার বিরুদ্ধে একটা মিলিটারি প্রেশার, ইন্ডিয়ার বিরুদ্ধে একটা নন স্টেট অ্যাক্টরকে দিয়ে প্রেশার বজায় রাখতে চান। তাই তারা চাইবেন এইটাকে থেকে একটা বেনিফিট নিতে, অর্থাৎ এটা প্রুভ করতে, এটা সিদ্ধান্ত প্রমাণ করতে যে আলটিমেটলি আর্মি তাদের বাঁচাবে। ইন্ডিয়া প্রমাণ করে দিয়েছে যে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্ম ফোর্সেস, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, তারা তিনজনই আর সক্ষম পাকিস্তানের যে কোনো হামলা রুখে দেওয়ার পক্ষে। এরপরেও আরেকটা কথা আছে, পাকিস্তানের পেছনে যে আফগানিস্তান আছে, পাকিস্তানের সেই আফগানিস্তান আজ কিন্তু প্রো পাকিস্তান নয়। আফগানিস্তানে আজকে তালিবানি শাসন নেই। পাকিস্তানের ওদিকে যে বর্ডারের কাছেই ইরান আছে, ইরান কিন্তু আজ প্রো পাকিস্তান নয়। ইরান আজকে ভারতবর্ষের বন্ধু, আফগানিস্তান আজকে ভারতবর্ষের বন্ধু, সৌদি আরবিয়াও বিশালভাবে ভারতবর্ষের বন্ধু। তাই পাকিস্তান আইসোলেটেড হবে। অর্থাৎ আমার যেটা বলার কথা যে আমাদের কাছে অপশনস আর মেনি। পাকিস্তানের কাছে, পাকিস্তান আইএসআইয়ের কাছে, পাকিস্তান আর্মির কাছে হয়তো একটাই অপশন, সেটা হচ্ছে মিলিটারি অপারেশন এগেনস্ট ইন্ডিয়া। কনভেনশনাল ওয়ার কি এখন সম্ভব এই মুহূর্তে, এবং পাকিস্তানকে কি ঘিরে ফেলা সম্ভব হয়েছে বলা যায়? সেই কারণেই পাকিস্তান অনেক ব্যাকফুটে। আমরা আসব, আমাদের সঙ্গে রয়েছেন দেশের প্রাক্তন সেনা প্রধান। পুলওয়ামায় জঙ্গি হামলার 12 দিনের পরেই পাল্টা প্রত্যাঘাত। 12 দিনের মধ্যেই 12 মিরাজ 2000-এর 100 কেজি বোমা আঘাত, এবং তাতে ধ্বংস জৈশ জঙ্গি ঘাঁটি সহ বিভিন্ন সন্ত্রাসবাদী জঙ্গি ঘাঁটি। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 200 থেকে 300 জঙ্গি নিহত। বালাকোটের সেই জঙ্গি ঘাঁটি এবং জঙ্গি ঘাঁটির ওপরে হামলার ঠিক আগের ছবি আপনারা দেখছেন, যেখানে গতিবিধি বোঝা যাচ্ছে জঙ্গিদের। এই মুহূর্তে আপনারা দেখছেন যেখানে জঙ্গি ঘাঁটি, সেই জঙ্গি ঘাঁটিতে জঙ্গিদের গতিবিধি এবং জঙ্গি ঘাঁটির ছবি। বালাকোটে, সেই বালাকোটে জঙ্গি ঘাঁটির ওপরেই হামলা ভারতীয় বায়ুসেনার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেশের প্রাক্তন সেনা প্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী। জেনারেল রায়চৌধুরী, এখানে বলা হচ্ছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যে এটা সেনা হামলা নয়, সেনাবাহিনীর কোনো হানা নয়, এটা হচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে একটা অভিযান। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান আর সেনাবাহিনীর হানা, এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা কি আমি নিজেই বুঝতে পারছি না, ঠিক বুঝতে পারছি না পার্থক্যটা কি। পার্থক্যটা বোধহয় কিছুই নেই, তবে একটা ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট ইস্যু করতে হবে, সুতরাং ডিপ্লোম্যাটিক ভাষাটা একটু বদলে করতে হয়। আমি নিজেই বুঝতে পারছি না, সেনাবাহিনীর অভিযান নয়, জঙ্গিদের বিরুদ্ধে হানা, এটা ঠিক বুঝতে পারছি না। এটা মিলিটারি অ্যাটাক নয়, মিলিটারি অ্যাটাক নয়, একদমই বলা হয়েছে স্পেসিফিক্যালি যে মিলিটারি অ্যাটাক নয়। প্রয়োগ এটাও বুঝি না, এটাতে তফাৎটা কি ঠিক বুঝলাম না। সেনাবাহিনী আর মিলিটারিতে কি তফাৎ আমি নিজে বুঝি না। তবে হ্যাঁ, অবশ্যই
কূটনীতিতে ভাষা ঘুরিয়ে বলতে হয়, হয়তো স্টেটমেন্টটা তারই অন্তর্ভুক্ত। কূটনীতির জন্যই এই ভাষা ব্যবহার করা হয়েছে। কনভেনশনাল ওয়ার, যেটা বারবার বলা হচ্ছে কনভেনশনাল ওয়ারের কথা, পাকিস্তানের পক্ষেও কি সম্ভব কনভেনশনাল ওয়ার দিয়ে প্রত্যাঘাত? কনভেনশনাল ওয়ার যদি প্রত্যাঘাত করে, তারা কিন্তু 3 বার করেছে, 3 বারই ওদের ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ব্যক্তিগত মতে কনভেনশনাল ওয়ারের রাস্তা ওরা ধরবে না, ওরা ধরবে এই ছায়াযুদ্ধের রাস্তা, যেটাকে নন স্টেট এজেন্টস, নন স্টেট অ্যাক্টার্স যাতে বলে, চাই দিয়েই ওরা এই ছায়াযুদ্ধ চালিয়ে যাবে। এবং আমার মনে হচ্ছে না ওরা কনভেনশনাল ওয়ারে আবার নিজেদের ক্ষয়ক্ষতি সামলাতে হবে ওদের। যেন রায়চৌধুরী 26/11 পরে আমরাই বলছিলাম যে আমাদের দেশ কেন প্রত্যাঘাত করে না, আমাদের দেশ কেন সবকিছু সহ্য করে নেয়, এবং তারপরে আরো বেশ কয়েকবার জঙ্গি সন্ত্রাস, জঙ্গি হামলা হয়েছে, পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল উঠেছে। আজকে জঙ্গি হামলার যোগ্য জবাব দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এই হামলাটা, এই জবাবটা আরো আগে দেওয়া উচিত ছিল কিনা? অবশ্যই ছিল, আমরা সেটা করিনি। সেটা কে এর জন্য যারা দায়ী তাদের জবাব দেওয়া দরকার। অবশ্যই ছিল, দেশের লোক তাই চাইছিল, তবে আমরা কোনো কারণে সেই জবাবটা দিইনি। আমরা ওদের খবরের কাগজ ডসিয়ার পাঠিয়েছি দিস্তা, সেটাকে ওরা অবশ্য ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিয়েছে। সুতরাং এবার একটা গভর্নমেন্টের স্টেপ নিয়েছে, এটা খুব ভালো স্টেপ, এটা বোধহয় সবাই এটা স্বাগত জানাচ্ছে। জেনারেল রায়চৌধুরী, এই যে অভিযান, এই অভিযানের পরে আমাদের যে অবস্থান আন্তর্জাতিক মঞ্চে এই মুহূর্তে, সেই আন্তর্জাতিক মঞ্চ থেকে সমর্থন যদি আসে, তাহলে পাকিস্তানকে আর কোনো কূটনৈতিকভাবে চাপে ফেলার কোনো রকম প্রয়োজন আছে কিনা, নাকি কূটনৈতিক চাপটাও দরকার? কূটনৈতিক চাপটা দরকার, তার সেই সঙ্গে অর্থনৈতিক চাপটা দরকার, ইকোনমিক চাপটা দরকার, এবং পলিটিক্যাল চাপটা দরকার। সব দিক থেকেই চাপ দেওয়া দরকার। এবং পাকিস্তানের এই যে একটা প্রায় একটা রুটিন হয়ে গেছে যে ভারতবর্ষে অনুপ্রবেশ করে কাশ্মীরে এখানে যে জঙ্গি কারবাই চালানো, সেইটাকে বন্ধ করতে হবে। সেই জন্য আমরা চাইছি যে পাকিস্তানের ওপর চাপ সর্বক্ষেত্রে বজায় থাকুক। অর্থাৎ জেনারেল রায়চৌধুরী যেটা বলছেন যে সেনাবাহিনীকে যেভাবে স্বাধীনতার কথা বলা হয়েছিল, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতার কথা বলা হয়েছিল, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতার জন্যই আজকে এইভাবে পরিকল্পনা করে পাকিস্তানের ওপর টার্গেট করা গেছে, পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করা গেছে, জঙ্গি ঘাঁটিগুলিকে টার্গেট করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার কিছুক্ষণ পরেই, এই আক্রমণের কিছুক্ষণ পরেই একটি জনসভায় দাঁড়িয়ে বলেছেন দেশ সুরক্ষিত আছে। आज एक ऐसी पल है, आओ हम सब भारत के पराक्रमी वीरों को नमन करें, सर झुका करके नमन करें। मैं देशवासियों को विश्वास दिलाता हूं कि देश सुरक्षित हाथों में है। साल 2014 में विजय शंखनाद युवा संगम के दौरान मैंने मेरे दिल की बात आप सबके सामने रखी थी। मैं 2014 की बात कर रहा हूं, और मेरी आत्मा कहती है आज का दिवस उसे फिर से दोहराने का दिवस है। और चुरू की धरती से मैं देशवासियों को फिर से एक बार
2014 के मेरे इन शब्दों को मां भारती के वीरों को नमन करते हुए आज मैं फिर से दोहरा रहा हूं। सौगंध मुझे इस मिट्टी की, सौगंध मुझे इस मिट्टी की, मैं देश नहीं मिटने दूंगा। मैं देश नहीं रुकने दूंगा। मैं देश नहीं झुकने दूंगा। सौगंध मुझे है मिट्टी की, मैं देश नहीं मिटने दूंगा। मैं देश नहीं रुकने दूंगा। मैं देश नहीं झुकने दूंगा। मेरा वचन है, मेरा वचन है भारत मां को, मेरा वचन है भारत मां को, तेरा शीश झुकने नहीं दूंगा। देश की सेवा करने वालों को, देश के निर्माण में लगे हर व्यक्ति को आज के इस महत्वपूर्ण दिवस पर फिर एक बार ये प्रधान सेवक नमन करता है। আমি আরো একবার সরাসরি আমার শেষ প্রশ্নে চলে যাব জেনারেল শঙ্কর রায়চৌধুরীর কাছে। সার্জিক্যাল স্ট্রাইক, অনেকে জানতে চাইছেন, সাধারণ মানুষ জানতে চাইছেন যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, সরকার জানিয়েছিল, তারপরে নিজেদের যথেষ্ট কৃতিত্ব দাবি করেছিল। আজকে এই হামলা, এই সার্জিক্যাল স্ট্রাইক আর এই আজকের মিরাজ 2000-এর যে হামলা, এর মধ্যে পার্থক্য এবং গভীরতার দিক থেকে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনার? গুরুত্বপূর্ণ, এটার মানে তুলনা করা উচিত না, করা যায় না, করা উচিত না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, সার্জিক্যাল স্ট্রাইক নাম্বার 1 এবং সার্জিক্যাল স্ট্রাইক 2 যদি এটাকে ধরে নেওয়া যায়, তার জন্য যে সেনাবাহিনী কাজ করেছে, সেনাবাহিনী আসীন সরকারের যে কোনো ওদের টাস্ক দেওয়া হয় সেইটা করতে ওরা এগিয়ে আসে, সেটা ওদের করতেই হয়, সেটা ওদের ডিউটি। এবং যে কোনো সরকার আসীন হোক, সেই সরকারের দেওয়া আদেশ ওরা পালন করে। সমস্যাটা হচ্ছে সেনাবাহিনী নিজের কাজ করে, কিন্তু সেনাবাহিনীর যে কৃতিত্ব সেইটা আসীন সরকার পোলিং এর জন্য, ইলেকশনের জন্য ব্যবহার করবে। আমার মনে হচ্ছে 2019 সালে এখন নির্বাচন আসন্ন, সুতরাং এই সময় যে সেনাবাহিনী কাজ করেছে এর কৃতিত্ব যা আসীন সরকার, যারা আসীন আছেন, তারা অবশ্যই ভোটিংয়ের মানে নির্বাচনের সময় ব্যবহার করবেন। আগেও হয়েছে, আগের সরকাররাও করেছেন, এরাও করছে। সুতরাং সেটা নর্মাল, সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। সেনাবাহিনী নিজের আদেশ পালন করে, যে ওদের কাজ দেওয়া হয় সেটা করে আসীন সরকারের জন্য। পরে যখন এই সরকার বদলের সময়, বদল বলছি না, যখন নির্বাচনের সময় আসে, তখন যে যার ভাবে এইটার একটা একটা কৃতিত্ব নেবার চেষ্টা করে ভোটের জন্য। সেটা হচ্ছে, সেটা হতে থাকবে। ধন্যবাদ, ধন্যবাদ জেনারেল রায়চৌধুরী, আমাদের সঙ্গে কথা বলার জন্য, অনেক সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।